যার প্রথম ধাপ ছিল বাংলা কথা সাহিত্যে বাংলা নকশাল আন্দোলন এবং বাংলা কবিতা। এই সিরিজের দ্বিতীয় বই নকশাল আন্দোলন ও বাংলা কথা সাহিত্য, এই দুটি প্রকাশিত হয়েছে। এটা তারই সিকুয়েল বলা যেতে পারে, নকশাল আন্দোলনের কবিতার সংকলন। যেটা কমলেশবাবু বললেন যে অনেকগুলি সংকলন আছে, কিন্তু এই সংকলনটির কিছু বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্য আলোচনার আগে আমি আরেকটুখানি বলে নিতে চাই যে ফটিকবাবুর জন্ম 1970-এ। 1975 পর্যন্ত এই এলাকাতে আন্দোলন সক্রিয় ছিল। অর্থাৎ যে যারা নিজেদেরকে এখনকার লেখায় পেশাদার বিপ্লবী বলে, গত বছরে অসীম চ্যাটার্জির যে আত্মজীবনী প্রকাশিত হয়েছে নকশালবাড়ি নামা, আপনারা পড়লে দেখবেন উনি সেখানে বলছেন যে আমরা পেশাদার বিপ্লবী হিসাবে গোপীবল্লভপুরে গেছিলাম। এবং সন্তোষ রানা তার আগের বছরে প্রকাশিত, আগে কয়েক বছর আগে প্রকাশিত যে বই, তাতে যে কথাগুলি বলেননি, অনুক্ত রেখেছিলেন, সেগুলো কিন্তু খুব অকপট ভাবে অসীম চ্যাটার্জি লিখেছেন। অর্থাৎ কাকে কোথায় কিভাবে মারা হয়েছে, কিভাবে তারা কোন পদক্ষেপ নিয়েছিলেন, কার বাড়িতে ছিলেন, কে সাহায্য করেছিল, কে করেনি, সবই কিন্তু বিস্তৃতভাবে উনি লিখেছেন। আমাদের আলোচনার বিষয় সেইটা নয়। এই আন্দোলন তার মনে নিশ্চয়ই কোনো অধিকার দিয়েছিল, নইলে এতদিন ধরে এই নকশালবাড়ি নিয়ে এই কাজ অন্য কারো পক্ষে করা সম্ভব নয়। উনি বিনয়ী মানুষ। উনি বলেছেন আমার একটা পাতি বইয়ের উদ্যোগে আপনারা এসেছেন না। 5 বছর ধরে যে বইটা তিল তিল করে তৈরি করা হয়েছে তাকে পাতি বই কোনো মতেই বলা যায়। আমি বলবো তিনি একটা ঐতিহাসিক বই লিখেছেন, এবং আমার পাশে সেই ঐতিহাসিক বইয়ের প্রকাশক বসে আছেন। সবাই এই দুজনের জন্য একটা জোরে হাত তালি। বইয়ের ভূমিকায় উনি বলেছেন যে স্বপন দাস অধিকারী এবং জলাক্ষ পত্রিকার সম্পাদক, তাকে চিঠি লেখা হয়েছে, তাকে ফোন করা হয়েছে। স্বপন বাবুকে যারা চেনেন হয়তো চেনেন, আর যারা চেনেন না তারা আমি একটু পরিচয় দিয়ে দিই। স্বপন দাস অধিকারী জলাক্ষ পত্রিকার সম্পাদক, সহ সম্পাদক ছিলেন। মূল সম্পাদক ছিলেন দিলীপন, 3 জন ছিলেন পত্রিকাটা যখন প্রথম প্রকাশ হয়। দিলীপন ভট্টাচার্য, অশোক ভট্টাচার্য বা বিদ্যুৎ ভট্টাচার্য এবং স্বপন দাস। 80 দশকের স্বপন দাস অধিকারীর উদ্যোগে পত্রিকায় নিয়মিতভাবে যাকে নকশাল লিটারেচার বলা হয় সেটা প্রকাশ হতে শুরু করে। অর্থাৎ নকশাল আন্দোলনের যে দিকগুলো মুছে দেওয়ার একটা চেষ্টা চলেছিল, যারা নকশাল আন্দোলনকে ধ্বংস করেছিলেন তাদের থেকে শুরু করে তার পরবর্তী সময়কাল পর্যন্ত এটা চলেছিল। অর্থাৎ তাদের যে মুখপত্র ছিল দেশপ্রতি পত্রিকা, তার সমস্ত কপি নষ্ট করে দেওয়া থেকে শুরু করে আজকে যে কবিতাগুলি আপনারা এই 2 মলাটের মধ্যে 558 পেজের মধ্যে যে 94 জনের লেখা আপনারা পাবেন, তার অনেক কিছুই নিষিদ্ধ ছিল। সেকালে দ্রোণাচার্য ঘোষের কবিতা যদি কারো কাছে পাওয়া যায়, তার হাতে হাত কড়া পড়াটা অনিবার্য ছিল। অমিয় চট্টোপাধ্যায় আক্ষরিক অর্থেই জেলের মধ্যে রক্ত দিয়ে কবিতা লিখতেন, কলমের কালি ছিল। দ্রোণাচার্য ঘোষের কবিতা পড়বেন, মৃত্যুর আগে লেখা তার যে কবিতা, সেই সময়ে যতটা প্রাসঙ্গিক ছিল এখনো ততটাই প্রাসঙ্গিক। আমার কৃতজ্ঞতা প্রতীকের কাছে যে তার অকথিত, আমি এইসব কবিতা পাইনি, যে কটা পেয়েছিলাম তার থেকে অনেক বেশি কবিতা তিনি উপহার দিয়েছেন। এটা একটা ছোট কোনো কাব্যগ্রন্থ নয়। আমি বলছিলাম যে বাংলা ভাষায় এরকম একটা বই কিন্তু বিরল। একটা বইয়ের মধ্যে আমরা এক একটা কাব্যগ্রন্থ পড়ার আমরা
হাত পাবো। এই কারণে যে এক একজনের দিনলিপির মতো কবিতাগুলোকে সাজানো হয়েছে। প্রথম যার লেখা অঞ্জন কর, তিনি তার প্রথম কবিতাটি প্রকাশ হচ্ছে 1966-তে, যখন নকশাল আন্দোলন ঠিকভাবে দানা বেঁধে ওঠেনি, কিন্তু লাইনগুলো কিন্তু ভাগ হয়ে গেছে। যারা ভারতের স্বাধীনতার পর নেহরুকে কালো পতাকা দেখিয়েছিল, যারা বলেছিল এ আজাদি ঝুটা হ্যায়, সেই ঝাঁকের কইরাই আলাদা হয়ে গেছিল। যখন কমিউনিস্ট পার্টি ভাগ হলো, তখন কিন্তু তারা সিপিআইতে না গিয়ে সিপিএম এ এসেছিল। পরে সিপিএম যখন ভাগ হলো, তখন খুব বড় মাপের কোনো নেতা কিন্তু ছিল না। রাজ্য স্তরের নেতা আমরা দুজনকে পাই, সুশীতল রায়চৌধুরী এবং সরেন দত্ত। চাঁদ মজুমদার ছিলেন জেলা স্তরের নেতা, কিন্তু তার দলিলগুলোর গুরুত্ব সরেন দত্ত এবং সুশীতল রায়চৌধুরী বুঝতে পেরেছিলেন। ফলে দীর্ঘ আলোচনার পর তারা চাঁদ মজুমদারের লাইন গ্রহণ করেছিলেন। পরবর্তী সময়ে ফটিক যেটা বলেছে, অনেক ভুল ভ্রান্তি, ভুল পদক্ষেপ হয়েছে, আন্দোলন একদিক থেকে আরেক দিকে চলে গেছে। কিন্তু যে পরিস্থিতি তখন ছিল, অর্থাৎ শ্রেণী বৈষম্য, সেই বৈষম্য এখনো আছে, কিন্তু তার ধরনটা পাল্টে গেছে। একটা লোকের ভাতে খিদে পেয়েছে, সে প্রবল ভাবে ভাত খেতে আগ্রহী, তাকে আমি এক কাপ চা খেয়ে দিতাম, কি করবে? তার খিদেটা কি থাকবে? থাকবে না। আজকে বিশ্বজুড়ে ডেভেলপমেন্টাল ইকোনমি নিয়ে যত কাজ হচ্ছে, তাকে দেখা যাচ্ছে বিভিন্ন দেশে প্রয়োগ করছে কারা? যারা পুঁজিবাদকে টিকিয়ে রাখতে চায়। অর্থাৎ পুঁজিবাদী যে বৈষম্য, সেটা তৈরি করার ক্ষেত্রে কিন্তু এই ডেভেলপমেন্টাল ইকোনমি নামে যা চলছে, তার একটা বড় ভূমিকা আছে। অর্থাৎ মানুষকে দমন করতে গেলে তাকে চা খেতে, এবং নিয়মিতভাবে সে যখন খিদের মুখে চা খেতে থাকবে, তার ভাত খাওয়ার ইচ্ছেটা চলে যাবে। ডোল পলিটিক্সের সূচনা আজকে নয়, ডোল পলিটিক্স শুরু হয়েছে অনেক আগে থেকে। তার একটা বিভৎস রূপ আমরা এখন দেখতে পাচ্ছি। যাই হোক, ফটিকবাবুর বইটি এই কারণে প্রাসঙ্গিক যে এর পাতায় পাতায় ছত্রে ছত্রে সেই সময়ের দিনলিপি লুকিয়ে আছে। যারা আন্দোলনের সাথে সক্রিয় যুক্ত ছিলেন, যেসব কবি, তাদের কবিতা যেমন স্থান পেয়েছে, ঠিক তেমনি ভাবে যারা সমর্থক ছিলেন, অর্থাৎ সরাসরি পেশাদার বিপ্লবী হয়ে গুলি খেয়ে মরবার সাহস যাদের ছিল না, তাদের লেখা আছে। যারা বিপ্লব চূর্ণ বিচূর্ণ হওয়ার পরে একটা অন্য ভাবে বেঁচেছেন, জীবনযাপন করেছেন, একটু বিষয়টা ভাবুন। একজন ধরা পড়লেন বিপ্লব করতে গিয়ে, তিনি ইচ্ছে করলেই একটা কোনো ব্রিলিয়েন্ট ক্যারিয়ার নিতে পারতেন, জীবনে সুপ্রতিষ্ঠিত হতে পারতেন। বিপ্লবের নামে ঘর ছেড়েছেন, সবকিছু ছেড়েছেন, জেলে গেছেন, জেল থেকে ফের বেরানোর পর তার বয়স নেই, তার অন্য কিছু করবার সামর্থ্য নেই, শারীরিকভাবে অত্যাচারে তিনি প্রায় অর্ধপঙ্গু হয়ে গেছেন। সবাই আঙুল তুলে বলছে, এই লোকটা যেখানে হেঁটে গাড়ি পুড়িয়ে পুড়িয়ে হাঁটছে, ও কিন্তু এরকম হতে পারতো, এরকম হতে পারতো, এরকম ব্রিলিয়েন্ট ছিল, অন্য জায়গার স্টুডেন্ট ছিল। অর্থাৎ সবার কাছে তার মূল্য শূন্য, কিন্তু সত্যি কি শূন্য? যে প্রতিবাদের ভাষা নকশাল আন্দোলন থেকে উঠে এসছে,
সেই ভাষা কিন্তু আজও আমাদের শিরায়, আমাদের রক্তে বহমান। তাই ফটিকবাবুর সাথে আমি সহমত। এর ধরন পাল্টেছে। আমাদের এই ঝাড়গ্রাম দ্বিতীয় দফার যে আন্দোলন ঘটেছে, সেটাও কিন্তু পূর্ববর্তী নকশাল যারা ছিল, যারা আমাদের রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে গেছিল, সেই লিবারেশন, এনসিসি সবার যৌথ সমন্বয়ে যে মাওবাদী গোষ্ঠী তৈরি হয়েছিল, তার আন্দোলন দেখেছে গোপীবল্লভপুর নয়, দেখেছে পার্বত্য ঝাড়গ্রাম, আমাদের বেলপাহাড়ি থেকে শুরু করে লালগড় এলাকা। সেখানের এই আন্দোলন নিয়েও যে লেখাগুলি হয়েছিল, যা প্রকাশিত হয়েছে, তার কিছু নির্যাস এই বইয়ের মধ্যে আছে। এবং যারা একেবারেই এই আন্দোলনের সাথে যুক্ত নন, কিন্তু আন্দোলনের গুরুত্বটা যত দিন গড়িয়েছে, যার যে প্রতিবাদের ভাষা ফটিকবাবু তুলে এনেছেন, তাকে যারা ভিতরে উপলব্ধি করতে পেরেছেন এবং এখনো নাড়া খাচ্ছেন, তাদের লেখাও কিন্তু এখানে আছে। প্রকাশক কমলেশ নন্দের লেখা, সুস্নাত জানার লেখা, স্বয়ং ফটিকবাবুর লেখা, সেই দিক নির্দেশ করে। যে তিনজনের কথা আমি বললাম, চারু মজুমদার, ফরজ দত্ত এবং সুচিতল রায়চৌধুরী, এদের মধ্যে ফরজ দত্ত সেকালের প্রতিষ্ঠিত কবি ছিলেন। পরবর্তীকালে উনি অমৃতবাজার পত্রিকার সহ সম্পাদক ছিলেন। স্বীকৃত কবির বহু কবিতা এখানে স্থান পেয়েছে, কিন্তু একটি কবিতা আমি এখানে খুঁজে পাইনি, যে কবিতাটি সেকালে বহু নকশাল বিপ্লবীকে নাড়া দিয়েছিল। আমার অনুরোধ, ফটিকবাবু পরবর্তী সংকলনে নিশ্চয়ই সেটা প্রকাশ করবেন। আমি কবিতাটা আপনাদের শোনাতে চাই, খুব ছোট্ট। কবিতার নাম অরণ্যে গর্ভিণী কাঁদে। অরণ্যে গর্ভিণী কাঁদে, অন্ধকারে চূর্ণ স্বর্ণ সীতা, সিন্ধুকুলে অনির্বাণ জ্বলে যায় রাবণের চিতা। আমরা যুগে যুগে কালে কালে দেখেছি যে যখনই কেউ সুশাসন বর্ণনা করেন, বলেন রাম রাজত্ব। অর্থাৎ সুশাসনের ওটাই মূল কথা, কিন্তু সেই রাজত্বেও যে সীতা চূর্ণ হয়ে যান, রাবণের চিতা সিন্ধুকুলে একা একা জ্বলছে। তার স্ফুলিঙ্গই ছিল কিন্তু শক্তি। প্রতিবাদের আগুন জ্বালানোর ক্ষেত্রে যে অনির্বাণ রাবণের চিতা জ্বলছিল, তা আজও জ্বলছে। তাকে নেভানোর শক্তি কারণে যতদিন শ্রেণী বৈষম্য থাকবে, যতদিন মানুষকে ভাতের বদলে চা খাওয়ানো হবে, ততদিন ওই আগুন জ্বলবে। আমি আশাবাদী যেই লিটারেচার, যার সংকলন ফটিকবাবু তৈরি করলেন, এটা আগামী প্রজন্ম, তারপরের পরের প্রজন্মের জন্য একটা আকরিক গ্রন্থ হিসাবে থাকবে। আমাদের গর্ব যে আমাদের এই শহরের নন, ওনার ব্যাপ্তি অনেক দূর। ঝাড়গ্রাম তো শুধু ঝাড়গ্রামের মানুষ ওনাকে বলা যাবে না, ওনার লেখা ইতিমধ্যেই বহু দূর পর্যন্ত ছড়িয়ে গেছে। যারা চর্চা করেন, ফটিকবাবুর আমি প্রথম বইটা খোঁজ করেছিলাম, তার কপি পাইনি। প্রকাশক বলেছেন যে না, ওর কোনো কপি নেই, পরবর্তী ছাপা হলে আপনি হয়তো পাবেন। তো উনি আরো লিখুন। আমার আরেকটি অনুরোধ, যে এখানে উনি মেঘনাদের কবিতা দিয়েছেন, পিয়াসা দাশগুপ্তর কবিতা দিয়েছেন, কিন্তু একটা সময়ে এই স্বপন দাস অধিকারীরা যে কাজ শুরু করেছিলেন, সেই কাজের অংশীদার হিসাবে আমি কিছু জায়গায় গেছিলাম কারো ইন্টারভিউ নিতে। একজনের ইন্টারভিউ আমি নিয়েছিলাম,
তার বাড়ি গুরমা ভাঙলের কাছে একটা অত্যন্ত ভেতরের একটা গ্রাম। তিনি বলেছিলেন যে সেকালের যারা এসেছিল শহর থেকে তাদের সঙ্গ পাওয়ার জন্য আমরা উৎসুক হয়ে থাকতাম। কেন না, তারা সত্যিকারেরই অন্যরকম লোক ছিল। তারা গান গাইতো, তারা কবিতা লিখতো, তাদের গান শুনতাম, কবিতা শুনতাম। আমিও কিছু কিছু লিখেছি। তো আমার টেপ রেকর্ডারে তার গান এবং কবিতা ধরা ছিল। ভদ্রলোকের নাম আমার মনে আছে, হেমকুমার সিং। তো এইরকম যারা আছেন যাদের একটি কবিতাও প্রকাশিত হয়নি, কিন্তু সেই 70-এর দশকে তারাও কিছু কিছু লিখেছিলেন, এরকম কিছু লেখাও যদি পরবর্তী সংকলনে অন্তর্ভুক্ত করা যায়, তাহলে আমরা ওই আন্দোলনটির ভূমিকা বুঝতে পারব যে কত দূর পর্যন্ত সাধারণ মানুষকে নাড়া দিয়েছিল, কতটা তাদেরকে পাল্টে দিতে পেরেছিল। এই কটি কথা বলে প্রদীপবাবুর দীর্ঘায়ু এবং দীর্ঘ কলমের জোর বজায় থাকুক এই কথা কামনা করে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।